আহমেদাবাদের ঘটনা অর্থাৎ বিমান বিপর্যয়, ড্রিমলাইনারের এক প্রকার ভেঙে চুরে তছনছ পরিস্থিতি বা টেক অফের পর যে কোনো কারণেই হোক মাত্র 27 সেকেন্ড তারপর সর্বস্ব খুইয়ে বা সর্বস্ব শেষ হয়ে যাওয়া, সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া। কেন হয়েছিল, কিভাবে হলো সেই বিমান দুর্ঘটনা, কেন টেক অফের 27 সেকেন্ডের পরেই এই দুর্ঘটনা? দুটো ইঞ্জিনই বিকল হয়ে পড়েছিল নাকি পাখির ধাক্কা? ইতিমধ্যেই ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে যে যাবতীয় নথি তথ্য অনেক বেশি গুরুত্ব আনতে পারে তদন্তে। তদন্ত শুরু হয়েছে। 274টি প্রাণ শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ এক ড্রিম লাইনারে 274 জনের ড্রিম স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। আর এই স্বপ্নের উড়ানেই কি আতঙ্ক রয়েছে? কারণ এই স্বপ্নের উড়ান যা লোকালয়ে আছড়ে পড়ার পরেই এই দুর্ঘটনা, এই একাধিক বিষয় যখন সামনে আসছে তখন কলকাতা বিমানবন্দরের আকাশেও কি আতঙ্ক, দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হচ্ছে? তা নিয়েই আমাদের আজকের নিউজ রুম। দেখুন, বিমান যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষজনদের মৃত্যু হয়েছে আহমেদাবাদে, এবং সেই দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে কলকাতার বিমানবন্দর নিয়ে। এবং এই কলকাতার বিমানবন্দর নিয়ে যখনই প্রশ্ন উঠতে শুরু করেছে তখন সবার আগে যে প্রশ্নগুলো সামনে এসেছে তা হলো কলকাতা বিমানবন্দরের আশেপাশে বহুতলের সারি, বিমান ওঠানামায় ব্যাঘাত ঘটাতে পারে এই বহুতল। জরুরি অবতরণ করতে গেলে যে ফাঁকা জায়গার প্রয়োজন, সেই ফাঁকা জায়গা কি আদৌ রয়েছে বা মেলা সম্ভব? বিমানবন্দরের অদূরে ময়লার স্তূপেও তো প্রশ্ন উঠছে। খাবারের খোঁজে বাজ, চিল, শকুনের ঘোরাঘুরিতে বিপদ। কতটা নিরাপদ কলকাতার আকাশ? এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা, যেখানে আমরা দেখলাম যে মাত্র টেক অফের মাত্র 27 সেকেন্ড পরেই যে দুর্ঘটনা, এবং পাইলট শুধুমাত্র মে ডে কল দেওয়ার সময়টুকুনি পেয়েছিলেন, তারপরে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তার পরপরেই এই বিপদ, এবং যে বিপদের আশঙ্কা করেছিলেন পাইলট, যে আশঙ্কা থেকে এটিসিকে মে ডে কল দেওয়া হয়েছিল, তারপরেই দুর্ঘটনা। আর সেই বিমান গিয়ে ধাক্কা মারলো কোথায়? না, একটি বহুতলে। সেখানে ছিল বিজে মেডিকেল কলেজের হস্টেল। ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে সেই হস্টেলের রান্নার কাজে যারা কাজ করতেন প্রত্যেকেরই প্রাণের আশঙ্কা, মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। এবং 33 জন অর্থাৎ 241 জন বিমান যাত্রী, বিমান ক্রিউ সহ 241 জনের মৃত্যুর পাশাপাশি 33 জন সাধারণ মানুষ যাদের এই বিমানের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না, তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এরপরেই প্রশ্ন উঠেছে, বা এরপর যতবার আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি ততবার এই প্রশ্ন উঠেছে যে আহমেদাবাদের দুর্ঘটনা থেকে কি কলকাতার বিমানবন্দর কোনো শিক্ষা নিল, কোনো শিক্ষা নেবে? কেন বলুন তো? কারণ আপনারা জানেন, আপনারা দেখেছেন, এরকম বহু ছবি আমাদের কাছেও রয়েছে। আমরা সাদা চোখে যা দেখতে পাই, যা ঘটছে। দেখুন, কলকাতা বিমানবন্দর, তার চারপাশে অর্থাৎ একদিকে যদি আমরা দেখি তাহলে রাজারহাট রয়েছে, বাগুইহাটি রয়েছে, নিউ টাউন রয়েছে, কৈখালি, চিনাপাক, মধ্যমগ্রাম, বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। এবং এই বিস্তীর্ণ অঞ্চলে বহুতল যা মাথাচড়া দিয়েছে। আহমেদাবাদের এই দুর্ঘটনার পর এই বহুতলগুলো নিয়ে নানান প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দর সংলগ্ন বা কলকাতা বিমানবন্দরের নাকপাশে যে বহুতলগুলি মাথাচাড়া দিচ্ছে, ময়লা আবর্জনার স্তূপ, ভাট নিয়ে নানান প্রশ্ন উঠছে। আমরা কথা বলেছিলাম এয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত পাইলট সুমন্ত রায়চৌধুরীর সঙ্গে। তিনি এ বিষয়ে কতটা দুশ্চিন্তায় রয়েছেন বা আদৌ কতটা বিপদপ্রবণ এই এলাকা বা এই অঞ্চলগুলো, কলকাতা বিমানবন্দরের নাকপাশ, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। শুনুন। এখন বসতি যেভাবে আমাদের এয়ারপোর্টে আশেপাশে গজিয়ে উঠেছে, বলা সত্ত্বেও এগুলোকে আটকানো যায়নি। এর আরো বাড়ন্তর বেড়ে চলেছে, হাইট উচ্চতা আরো বেড়ে চলেছে। তার মধ্যে লাইট ফোকাসিং করা হয় আমাদের টেক অফ ল্যান্ডিং এর সময়, পার্টিকুলারলি এই পুজো টুজোর সময় এগুলো হয়, বা কোনো অকেশন, ফেস্টিভ অকেশনে এগুলো হয়।
সুতরাং এগুলো বাড়ন্ত বেড়েই চলেছে। এবং এখানে যদি কোনো এমার্জেন্সি হয়, কোনো খালি জায়গা নেই যে গিয়ে একটা এমার্জেন্সি ল্যান্ডিং করবে বা কোনো জলাশয় বা কোনো ফাঁকা জায়গায়, কারণ কোনো ফাঁকা জায়গা তো কেউ রাখেনি। যারা এই প্রমোটারি ব্যবসা করছে তারা সব এর মধ্যে এর আশেপাশে সব খালি জায়গা সব গ্রাস করে ফেলে করে অ্যালাউ করা হলো। এগুলো দেখতে হবে। তখন আমরা কমপ্লেন করি যে লাইট ফোকাস করা হয়, বিল্ডিং উঁচু হয়ে যাচ্ছে, এগুলো হাইট রিস্ট্রিক্ট করা হয়, কিন্তু কেউ কিছু কোনো ইয়ে করে না। আজকে যদি কলকাতা এয়ারপোর্ট থেকে কোনো এয়ারক্রাফট টেক অফ করে গিয়ে সোজা গিয়ে পড়বে হয় রাজারহাটে বা নিউ টাউনে বড়জোর। আর এখান থেকে ইতিমধ্যেই যে পরিস্থিতিগুলো সামনে এসছে, যে ছবিগুলো সামনে এসছে, সেদিকে আমাদের নজর থাকবে এবং এক ঝলকে নজর রাখবার চেষ্টা করবো। এই মুহূর্তে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হচ্ছে, শুনবো। इस विमान ने दोपहर 1:39 पर टेक ऑफ किया था और कुछ ही सेकंड्स में लगभग 650 फीट की ऊंचाई पर पहुंचने के पश्चात ये सिंक करने लगा, अर्थात ऊंचाई खोने लगा था। 1:39 में पायलट ने एटीसी को, अहमदाबाद एटीसी को, उसने मे डे अर्थात फुल इमरजेंसी की सूचना दी थी। एटीसी के अनुसार जब उसने विमान से संपर्क करने की कोशिश की, उसका कोई उत्तर नहीं मिला। ठीक 1 मिनट के बाद यह विमान हमारे एयरपोर्ट से लगे मेधाड़ी नगर, जो हवाई अड्डे से लगभग 2 किलोमीटर की दूरी पर स्थित है, यह विमान दुर्घटनाग्रस्त हो गया था। विमान की कप्तान कैप्टन सुमित सबरवाल थे और प्रथम अधिकारी थे क्लाइव सुंदर। जहां तक विमान के पूरे इतिहास की बात है, विमान ने इस दुर्घटना से पहले पेरिस दिल्ली अहमदाबाद सेक्टर की उड़ान बिना किसी घटना के पूरी की थी। उसमें कोई रिपोर्ट नहीं थी। पेरिस से दिल्ली और दिल्ली से अहमदाबाद सेक्टर की उड़ान बिना किसी घटना के पूरी की थी। और दुर्घटना के कारण रनवे को 2:30 बजे 2:30 में इसको बंद कर दिया गया और उसके बाद सारे प्रोटोकॉल को पूरा करने के बाद 5 बजे से सीमित उड़ानों के लिए अहमदाबाद का रनवे को फिर से शुरू किया गया। घटना 1:40 पे होती है। 3-3.5 घंटे के भीतर हमारे मिनिस्ट्री ऑफ सिविल एविएशन के सारी टीम, पूरी टीम, हमारे आदरणीय मंत्री जो सिविल एविएशन विजयवाड़ा में थे एक इंस्पेक्शन के लिए, वहाँ से डायरेक्टली मिनिस्टर ऑफ स्टेट सिविल एविएशन जो यहाँ पे हम ऑफिस में थे, हम लोग कंट्रोल रूम पहुँचे और फिर 3-3.5 बजे के आसपास, 5:30-6 बजे के आसपास हमारी पूरी की पूरी टीम, जिसमें DGBS, DGCA और चेयरमैन एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया, सीनियर ऑफिसर्स, मैं स्वयं, हम लोग सब लोग वहाँ पे उपस्थित थे, घटनास्थल पर उपस्थित थे। तुरंत एक हमारे यहाँ जो हमारा नियंत्रण कक्ष कंट्रोल रूम जो है 011246104843 और 9650391859 उसकी स्थापना की गई और जिसमें DGCA, BCS ब्यूरो ऑफ सिविल एविएशन सिक्योरिटी, CISF और एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया के, इट्स अ कंबाइंड टीम विच स्टार्टेड फंक्शनिंग ऑलमोस्ट इमीडिएटली। और अहमदाबाद हवाई अड्डे का आपातकालीन नंबर और एयरलाइन का जो हेल्पलाइन नंबर था, उसको भी हम लोगों ने सोशल मीडिया और PIB के जरिए उसको हमने सबके साथ साझा किया। गुजरात सरकार के जो विभिन्न विभाग हैं, पुलिस विभाग है, फायर ब्रिगेड, मेडिकल एंड हेल्थ सर्विसेज ने तुरंत राहत और बचाव कार्य शुरू कर दिया था। घायलों को अस्पताल शिफ्ट किया गया, वहाँ पे ऑफिसर्स लोग की तैनाती हुई, फायर ब्रिगेड ने वहाँ पे आग पर तुरंत काबू कर लिया था। कहीं से धुआं निकल रहा था, छोटी मोटी आग थी, लेकिन 6 बजे तक जब तक हम लोग वहाँ पे घटनास्थल पर पहुंचे मेधाड़ी नगर में।
অর্থাৎ একদিকে যখন আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানানো হচ্ছে মন্ত্রকের তরফ থেকে, এবং তার পাশাপাশি আমরা নজর রাখবার চেষ্টা করবো এরই পাশাপাশি এই যে কলকাতা বিমানবন্দর তা কতটা নিরাপদ বা তার নিরাপত্তা নিয়ে ঠিক কি প্রশ্ন রয়েছে। এবং এখান থেকেই একটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে তাতে বিমানবন্দর সংলগ্ন দেখুন বহু হাইমাস্ট হোর্ডিং রয়েছে, মোবাইল টাওয়ার রয়েছে, বহুতলের সারি। আর এই বহুতল যেখানে কিনা ছাদ, এরকম অনেক বাড়ি বা এরকম অনেক বহুতল, ছাদের ওপর দাঁড়ালে আপনার মনে হবে যে আপনার মাথার উপর থেকে জাস্ট বিমানটা উড়ে গেল। আর এই যে পরিস্থিতি, এই যে দূরত্ব, এই সমস্ত কিছু কতটা গুরুত্বপূর্ণ, কতটা হাই রিস্ক জোনে রয়েছে এই কলকাতা বিমানবন্দর, দেখুন একবার একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর আতঙ্কিত আমি আপনি সকলেই। তাই কলকাতা বিমানবন্দর, যা ভারতবর্ষের ৫ম স্থানে রয়েছে বিমানবন্দরদের মধ্যে, অত্যন্ত ব্যস্ততম এই বিমানবন্দর, এই বিমানবন্দরের আশেপাশে যে স্থানীয় এলাকা রয়েছে সেখানের হাই রাইজ বিল্ডিংও রয়েছে। আর তাই যে কোনো দিন এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, হতেই পারে এই ধরনের আবার স্মৃতি রোমন্থন, অর্থাৎ এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে। আদতে কি অবস্থায় রয়েছে কলকাতা বিমানবন্দর, কোথায় কোথায় রয়েছে হাই রাইজ বিল্ডিং, খুঁজে দেখলো সিএন। এবং এই খোঁজের মধ্যে দেখা গেল যে চিনার পার্ক কৈখালি চত্বরে একাধিক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। তাছাড়াও বিভিন্ন জায়গায়, অর্থাৎ এয়ারপোর্ট চত্বর জুড়ে বিভিন্ন জায়গায় হাই রাইজ বিল্ডিং রয়েছে, যার ফলে এই হাই রাইজ বিল্ডিংগুলোকে উপেক্ষা করেই দিনের পর দিন, বছরের পর বছর এই ভারতবর্ষের ৫ম ব্যস্ততম এই আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা বিমানবন্দর থেকে প্লেন ওঠানামা করছে। এই উঁচু উঁচু বিল্ডিং নিয়ে একাধিকবার অভিযোগ দায়ের হয়েছে এয়ারপোর্ট অথরিটিসের কাছে, গ্রিন ট্রাইব্যুনালের কাছে, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। কারণ সেই ক্ষেত্রে সেই অভিযোগ কোথাও গিয়ে ফাইল হয়ে মামলা রূপে পড়ে রয়েছে, অথবা শুধুমাত্র একটা অভিযোগের ফাইল হিসেবে এই বিমানবন্দরের কমপ্লেন বক্সে পড়ে রয়েছে। আদতে কমপ্লেনার রয়েছেন, অর্থাৎ অভিযোগকারী রয়েছেন, প্লেন উঠছে নামছে, দিন দিন তৈরি হচ্ছে হাই রাইজ বিল্ডিং। আদতে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমার আপনার জীবন? যে কোনো সময় ঘটতে পারে যে কোনো রকম দুর্ঘটনা, যা আহমেদাবাদ আবারও প্রমাণ করে দিল। কবে সচেতন হবেন মানুষ, কবে সচেতন হবেন যারা দায়িত্বে থাকা অথরিটিস, কবে সচেতন হবেন প্রশাসন? প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সোনাই ঘোষের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। এখান থেকেই আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। অবসরপ্রাপ্ত পাইলট অরিন্দম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, ২৭৪টি প্রাণ শেষ হয়ে যাওয়া, এবং এই দুর্ঘটনার পরেই বিভিন্ন সময়ে বিভিন্ন মহল সর্বক্ষেত্রে তারা মনে করছেন যে কোথাও একটা এই একই ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য সেফ জোনে বা সেভেস্ট তালিকায় নেই কলকাতা বিমানবন্দর। বহুতল থেকে শুরু করে নানাবিধ সমস্যায় জর্জরিত কলকাতা বিমানবন্দরের নাকপাশ, সেই ছবিও কিছুটা তুলে ধরবার চেষ্টা করলাম। স্যার, আপনার কি মনে হয়? দেখুন, প্রত্যেকটা শহরেই যেখানে এয়ারপোর্ট প্রথম গড়ে উঠেছিল সেখানে কিন্তু কোনো বিল্ডিং বা বসতি ছিল না, কিন্তু এই এয়ারপোর্টকে ঘিরেই আস্তে আস্তে বসতি গড়ে ওঠে বিভিন্ন শহরে। আমাদের কলকাতা বলে নয়, যদি আমি হায়দ্রাবাদ দেখি, ব্যাঙ্গালোর দেখি, ইভেন দিল্লিও সব আস্তে আস্তে বসতি গড়ে ওঠে। এবং যখন দেখা যায় ভীষণভাবে বসতি বেড়ে গেছে, এরা আস্তে আস্তে কিন্তু সরিয়ে নেয়। ব্যাঙ্গালোরও সরিয়ে নিয়েছে, হায়দ্রাবাদও সরিয়ে নিয়েছে, চেন্নাই চলছে, এবং বম্বেরও কাজ চলছে। এবার যতই আপনি মানে চিন্তা করুন যে আমি এয়ারপোর্টের কাছে বসতি আসবে না, এটা গড়েই উঠবে, কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন যাতে প্রপার ওয়েতে মেনটেন হয় সেটা আপনাকে দেখতে হবে, মিনস আমাদের সরকারকে দেখতে হবে যে এখানে যেন রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করা হয়। যেমন ক্যাপ্টেন রায়চৌধুরী বলছিলেন যে বিভিন্ন অনুষ্ঠানে বা ইভেন শীতের সময় দেখবেন ভীষণ লেজার শো শুরু হয়, এটা কিন্তু ভীষণ মারাত্মক একটা ঘটনা। ককপিটে কিন্তু ডাইরেক্ট তখন লেজার পড়ে, মানে কারো কোনো আইডিয়া নেই লেজারের ডিস্টেন্স কতটা ট্রাভেল করে। এটা কিন্তু ধোঁয়া বা হাওয়া এগুলো কোনোটাতে আটকায় না, এবং লেজার আমরা অনেকবার ফেস করেছি, ককপিটে লেজার বিম এসছে, এটা যদি চোখে পড়ে তখন কিন্তু মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারে। গেল এক। দুই হলো হাই রাইজ বিল্ডিং,
এ তো রুলসই আছে যে এয়ারপোর্টের কাছে G+2 অথবা G+3 বেশি হওয়া সম্ভব নয়। কিন্তু এই ফানেল বলতে যেই ফানেলের মধ্যে দিয়ে আমরা টেক অফ করি বা ল্যান্ডিং করি সেটা ফানেল বলা হয়, টেক অফ ল্যান্ডিং ফানেল বলা হয়। এই ফানেলের মধ্যে তো কোনো বিল্ডিং বা কোনো রেস্টুরেন্ট সব কিছু হওয়ারই কথা না। আর আরেকটা চিন্তা করুন যে এখন সরকার মনে হয় ভিক্টোরিয়া এক্সপ্রেস এর পাশে যে ভ্যাটটা রয়েছে সেটা সরাবার, কিন্তু এখানে ভ্যাটটা রাখার কোনো মানেই হয় না। যে পরিমাণ ভ্যাটে অ্যাকচুয়ালি কি হয়, যদি প্রচুর পরিমাণে আমি আবর্জনা ফেলি সেখানে বার্ড অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যায়। এই বার্ড অ্যাক্টিভিটি কিন্তু একটা যে কোনো বিমান দুর্ঘটনা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আহমেদাবাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আহমেদাবাদ শহরটা এমনভাবে চারদিক থেকে ঘিরে ধরেছে যেখানে বার্ড অ্যাক্টিভিটি কিন্তু একটা নর্মাল ব্যাপার, এটা নর্মাল প্রোটোকলই আছে, এসওপি আছে যে আহমেদাবাদে কিন্তু বার্ড অ্যাক্টিভিটি সম্পূর্ণ যে কোনো সময় হতে পারে। তো আমরা প্রচুর ফেস করেছি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের ইনিশিয়েটিভ নেওয়া উচিত এবং সেফ জার্নির জন্যে দেখুন অ্যাক্সিডেন্ট বা যে কোনো ডিজাস্টার অনেক রকম কারণে হয়। আমি কোনো বলছি না যে এটা খালি এই বার্ড অ্যাক্টিভিটি বা হাই রাইজের জন্য হয়েছে, বাট যতটুকু আমি মিনিমাইজ করতে পারবো ততটা তো আমি সেফ থাকতে পারবো। একদমই স্যার, এবং এখান থেকেই আমরা আলোচনায় আসবার চেষ্টা করবো। এবং আপনি যে এখন ব্যাটের কথা বলছেন খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পাখিদের আনাগোনা বা এই চিল, শকুন, বাজ তাদের উপদ্রব সেটা কতটা বিমানে উড়ানের সময় সমস্যাদায়ক হতে পারে। এর আগে বোধহয় কলকাতা বিমানবন্দরে একাধিক ঘটনা রয়েছে, একাধিক সময় একাধিক উড়ানে পাখির ধাক্কা লেগেছে, কিছুটা হলেও বিপর্যস্ত হতে হয়েছে। সেই পরিস্থিতিগুলোর দিকেও আমাদের নজর থাকবে আলোচনায়। এই আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, তারপর কলকাতা বিমানবন্দরের আকাশ কতটা নিরাপদে, একাধিক প্রশ্ন রয়েছে। এবং এই প্রশ্ন যখন করা হচ্ছে তখন বিশেষত যে অঞ্চলগুলো উঠে আসছে তা হলো কলকাতা বিমানবন্দর সংলগ্ন বিশেষ করে 5টি পুরসভা এবং পুর নিগমের কথা যদি বলা হয় তাহলে দমদম পুরসভা, উত্তর দমদম পুরসভা, নিউ ব্যারাকপুর পুরসভা, মধ্যমগ্রাম পুরসভা, আর অন্যদিকে বিধাননগর পুর নিগম। এই যে সারাউন্ডিং, এই যে পাঁচটি পুরসভা ও পুর নিগম রয়েছে তাদের তরফ থেকে যে প্ল্যান পাস করা হচ্ছে বা সেই প্ল্যানিং প্রোগ্রামে আদৌ এই বিমানবন্দর চত্বরের কত দূরত্ব পর্যন্ত বহুতল থাকতে পারে, মোবাইলের টাওয়ার থাকতে পারে, হাই মাস্ট যে হোর্ডিং রয়েছে সেটা থাকতে পারে, কিংবা ময়লার ভ্যাট থাকতে পারে, সে বিষয়ে সমান সচেতন যেমন তাদের হতে হবে, তার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকেও পারমিশন লাগে। সেই পারমিশন করানো বা সেই পারমিশন নেওয়াই সবটা নিয়ম মাফিক হচ্ছে কিনা এটা যেমন একটা প্রশ্ন, তার থেকেও বড় বিষয় যে ছবি, যে প্রতিবেদন আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ আগেই অরিন্দম স্যার যে প্রসঙ্গ উত্থাপন করেছেন, একাধিক বিশেষজ্ঞরা সেই প্রসঙ্গই উত্থাপন করছেন, তা হলো ময়লার ভ্যাট, সেখান থেকে পাখিদের উপদ্রব। দেখুন, একটি শকুন 10 থেকে 20,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম। সেক্ষেত্রে যে কোনো সময়ে বিমানে ধাক্কা লাগাটা কোনো রকম কোনো আশ্চর্যজনক বিষয় নয় বলেই সেই লোকেশন বা সেই দূরত্ব অনুযায়ী এটা ন্যূনতম দূরত্ব মেনটেন করার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে মাত্র 7 কিলোমিটারের মধ্যেই রয়েছে বা 7 কিলোমিটার দূরত্বেই রয়েছে যে ময়লার ভ্যাট, বৃহত্তর ময়লার ভ্যাট বলা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর বা পাশে প্রমোদনগরের। একবার সেই ভ্যাটের ছবিটা আপনাদেরকে দেখাই। দেখুন আমাদের প্রতিনিধি রেশমি যে প্রতিবেদন তুলে ধরেছে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ তথা গোটা বিশ্বকে। আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি এবং যাত্রা শুরু করার মিনিট কয়েকের মধ্যে অর্থাৎ প্রায় 2 মিনিটের মধ্যে আহমেদাবাদের অর্থাৎ গুজরাটের মেঘানীনগর এবং শাহিবাগের মাঝখানে ভেঙে পড়ে বিমানটি। মারা যান প্রচুর যাত্রীসহ প্লেনের ক্রু মেম্বার এবং পাইলট। বিমানটি কিভাবে দুর্ঘটনার কবলে পড়ল তা নিয়ে একাধিক তথ্য উঠে আসছে প্লেনের ইঞ্জিনে পাখির আঘাতের তথ্য। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রমোদনগরের ময়লার ভ্যাটের সামনে। যেই ময়লার ভ্যাট কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ নেতাজি সুভাষ বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরত্বে, অর্থাৎ মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে রয়েছে এই ময়লার ভ্যাট। আর এই ময়লার ভ্যাটে রয়েছে প্রচুর পাখি, মূলত যেই পাখিগুলি বজ্র পদার্থ খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ মানুষের ফেলে দেওয়া যে সকল পদার্থ, অপ্রয়োজনীয় পদার্থ থেকে অপ্রয়োজনীয় পদার্থ অর্থাৎ বজ্র যেসব পদার্থগুলি রয়েছে, বজ্র পদার্থ খেয়ে বেঁচে থাকে এই পাখিগুলি। তার মধ্যে রয়েছে চিল, শকুন, বাজের মতো পাখি। আর
দেখুন ঠিক যে ছবি দেখাচ্ছি এবং সেই প্রসঙ্গেই অরিন্দম স্যার বলছিলেন, আমি আবার অরিন্দম স্যারের কাছে আসবার চেষ্টা করবো। স্যার, আপনি যেমনটা বলছিলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি সচেতন হই বা কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়ার, ঠিক কোন কোন পদক্ষেপ নিলে পরে আগামীর বিপদ থেকে একটু হলেও প্রাণে বাঁচা সম্ভব, কি মনে হয় আপনার? প্রথমেই তো চিন্তা করতে হবে একটা নতুন বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য। আচ্ছা। সে যেখানেই হোক, কলকাতা শহর থেকে কিছুটা দূরে। এটা একটা ফার্স্ট স্টেপ। কিভাবে ল্যান্ড অ্যাকোয়ার হবে, কিভাবে এয়ারপোর্ট হবে, সেটা সম্পূর্ণ সরকারের হাতে। কিন্তু নতুন একটা এয়ারপোর্ট হওয়া খুব জরুরি, কেননা কলকাতা এয়ারপোর্ট এত বিজি এয়ারপোর্ট, সেখানে আমরা প্রপার দুটো রানওয়ে পাই না। যেখানে দুটো রানওয়ে আমাদের দরকার, একটা রানওয়ে ছোট, কারণ সেখানে একটা মস্ক রয়েছে, তো সেই রানওয়েটা মানে লম্বা করা যাবে না। মেনলি একটা রানওয়ের ওপরে ভীষণভাবে লোড পড়ে যায়। তো এই ক্ষেত্রে এখন ইন্টারন্যাশনাল যে রানওয়েগুলো হয়, সেখানে প্যারালাল 3-4টে করে রানওয়ে থাকে। তো আমার একটাই রিকোয়েস্ট, মানে সরকার যেন নিজের দায়িত্ব নিয়ে কোনো বড় জমি দেখে বড় এয়ারপোর্ট একটা তৈরি করে কলকাতা শহর থেকে দূরে, এবং সেখানে যে কটা প্রোটোকল আছে, যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো যেন ভীষণভাবে মেনটেন করা হয়। এরকম হবে না অন্ডালের মতো যে একটা এরো সিটি, যে আমি এয়ারপোর্টও আছে তার সাথে সিটি, এরকম হবে না। এয়ারপোর্টটা এয়ারপোর্টের মতোই হতে হবে, এবং সেখানে যেসব রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে, যে হাই রাইজ 2 to 3 নটিক্যালের মধ্যে কোনো হাই রাইজ হবে না, বা রেস্টুরেন্ট ওই ফানেলের মধ্যে হবে না, এগুলো যেসব মিনিমাম রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো ভীষণভাবে মেনটেন করতে হবে। যেটা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ নয়, শামশাবাদ এয়ারপোর্ট এগুলো মেনটেন করছে। ইভেন বম্বেতেও যেটা করছে, বম্বে শহর থেকে একটু দূরে, সেখানে যেসব হাই রাইজগুলো আছে, সেগুলো কোনোটাই ফানেলের মধ্যে নয়। তো সেখানে যদি মেনটেন কিন্তু স্যার একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ কলকাতা বিমানবন্দর যখন তৈরি হয়েছিল সেই সময় আমরা দেখেছি অন্তত এখনো পর্যন্ত তার আশেপাশে বহু এরকম অঞ্চল রয়েছে, হাতিশালা থেকে শুরু করে একাধিক অঞ্চল রয়েছে যা কিনা পঞ্চায়েতি অঞ্চল, অর্থাৎ পুরোপুরি শহর নয়। মানে এরকম তো হতে পারে, কারণ নগরোন্নয়ন হয়েছে, ডিজিটালাইজেশন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে। এখন যে শহরটা যে কথাটা আপনারা বলছেন, যে পজিশনটার কথা বলছেন নতুন এয়ারপোর্টের জন্য, সেখানেও যে আধুনিকতা আসবে না, সেখানেরও যে মানে এইরকম ভাবে নানান উদাসীনতা নজরে আসবে না, তেমনটাও কি খুব জোর দিয়ে আমরা বলতে পারি? না, আধুনিকতা তো লাগবেই। আপনি একটা নতুন এয়ারপোর্ট করবেন, সেখানে ট্রান্সপোর্টেশন বা অন্যান্য হোটেল সবই হবে। আধুনিকতা না থাকলে আপনি নতুন এয়ারপোর্টের কোনো মানেই হয় না। কিন্তু দ্যাট নট মিনস যে আপনি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করবেন না। সব কিছুই হবে, সবই রুলসের আন্ডারে থাকতে হবে, এবং ভীষণ কড়া রুলসের আন্ডারে থাকতে হবে। সেটা সবসময় মেনটেন করতে হবে। আধুনিকতার ছোঁয়া বা আধুনিকতা না থাকলে এয়ারপোর্টের কোনো মানেই হয় না। একদম তাই। অর্থাৎ আপনি বলছেন যে যেমন নগরোন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে, আধুনিকতার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, তেমন তার থেকেও বেশি প্রয়োজন সচেতন থাকা, এবং যাতে দায়িত্ববোধ, অর্থাৎ যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলোকে মান্যতা দেওয়া। অনেক ধন্যবাদ জানাবো স্যার। সময় যেহেতু ভীষণ সীমিত, কারণ যা আলোচনা নিয়ে আমরা রয়েছি সেটা অনেক বৃহৎ একটা পরিসরের আলোচনা, কিন্তু সময় সীমিত হয়, আলোচনা শেষ করতে হচ্ছে। কিন্তু তারপরেও প্রশাসনিকভাবে আরো অনেক বেশি দায়িত্বশীল হওয়া এবং উদাসীনতা কাটিয়ে উঠে মানুষের প্রাণ সংশয় যাতে না হয় সেই বিষয়গুলোর দিকে নজর রাখা সমান দায়িত্বের মধ্যেই পড়ে। নিউজরুম শেষ করছি। অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।